সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে। আমাদের এই ক্লাসটি হচ্ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ তাপ গতিবিদ্যা সংক্রান্ত যে অধ্যায়, তার উপরে এই অধ্যায়ের উপর আমরা ইতিমধ্যে 3টি অনলাইন ক্লাস এই বি সেকশনের জুম ক্লাসে সম্পন্ন করেছি। আজকে আমাদের হচ্ছে এই অধ্যায়ের উপরে বি সেকশনের চতুর্থ ক্লাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যেটি দেখে নেব সেটি হচ্ছে গত ক্লাসের আলোচ্য সূচিটি কি ছিল। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা প্রথমেই যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে দুই স্থির বিন্দু সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেটি আমরা আলোচনা করেছি। অর্থাৎ দুই স্থির বিন্দু সংক্রান্ত যে তাপমাত্রা পরিমাপের যে সম্পর্ক, তার একটি গাণিতিক সম্পর্ক আমরা দ্বিতীয় অনলাইন ক্লাসে দেখে এসেছিলাম, নির্ণয় করেছিলাম। তাকে ব্যবহার করে ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিভাবে কোন একটি সমস্যার সমাধান করব সেটি আমরা শিখেছি। এরপর আমরা হচ্ছে আন্তঃস্কেল সম্পর্কিত একটি গাণিতিক সূত্র আমরা শিখেছিলাম দ্বিতীয় অনলাইন ক্লাসে। সেটিকে আমরা কিভাবে ব্যবহার করব সেটি আমরা তৃতীয় অনলাইন ক্লাসে অর্থাৎ সর্বশেষ অনলাইন ক্লাসে শিখে এসেছি। এরপরে আমরা হচ্ছে ত্রৈধ বিন্দু কাকে বলে তার একটু প্রাথমিক ধারণা লাভ করেছি। ত্রৈধ বিন্দুকে ব্যবহার করে আন্তর্জাতিক তাপমাত্রা স্কেল নামে একটি স্কেলের প্রচলন করা হয়েছে, যেটিকে এসআই পদ্ধতিতেও ব্যবহার করা হয়ে থাকে, সেটি সম্পর্কে আমরা জেনেছি। এর পেছনে মূল যে প্রক্রিয়াটি কাজ করে, অর্থাৎ সেটি হচ্ছে এক স্থির বিন্দুর সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের পদ্ধতি। সেই পদ্ধতিটি কি সেটি আমরা জেনেছি এবং সংশ্লিষ্ট যে গাণিতিক সূত্র সেটি আমরা জেনেছি। এবং সবশেষে এই যে নতুন একটি পদ্ধতি আমরা শিখলাম এক স্থির বিন্দু সংক্রান্ত গাণিতিক সমস্যা, সেটি সমাধানের মাধ্যমে আমরা হচ্ছে এক স্থির বিন্দু সাপেক্ষে তাপমাত্রা নির্ণয়ের যে রাশিমালা সেটিকে ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করতে পারি সেটি শিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচ্য সূচি। এবারে আমরা হচ্ছে তাপগতীয় সিস্টেম, আমরা একটু এই অধ্যায়ের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমাদের একটু নতুন ধারণা আমরা এখান থেকে নেব। তাপগতীয় সিস্টেমের প্রাথমিক ধারণাটি সম্পর্কে আমরা জানবো। ইতিপূর্বে তোমরা যখন তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ক্লাসটি করেছিলে তখন সেখানে আমরা খুব সংক্ষেপে তাপগতীয় সিস্টেমের ধারণা দিয়েছিলাম, কারণ সে সময় অ্যাসাইনমেন্ট সমাধানের জন্য এবং অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের এই ধারণাগুলির প্রয়োজন ছিল। তখন যেহেতু আমাদের সময়টা খুব কম ছিল, আমরা খুব সংক্ষিপ্ত ধারণার বেশি আলোচনা করার সুযোগ সেখানে ছিল না। এখন আমরা হচ্ছে তাপগতীয় সিস্টেম সম্পর্কে আবার একটু আলোচনা করব এবং এর পরবর্তী অংশগুলো আমরা ধাপে ধাপে আসবো। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আসবো হচ্ছে তাপগতীয় সিস্টেমের আগে আমরা প্রথমে সিস্টেম কাকে বলে সেটি সম্পর্কে একটু ধারণা পাবো। পরীক্ষা নিরীক্ষার সময় আমাদের যখন পদার্থবিজ্ঞানে আমরা কথা বলি, আমরা আসলে সারা বিশ্ব এবং মহাবিশ্ব নিয়ে কথা বলি, একেবারে পরমাণুর গভীর থেকে শুরু করে ছায়াপথের শেষ প্রান্ত পর্যন্ত, অন্যান্য গ্যালাক্সি পর্যন্ত আমাদের পদার্থবিজ্ঞানের সীমা পরিসীমার আসলে কোনো শেষ নাই, শুরু নাই শেষ নাই, এমন একটি অবস্থা। এখন এই সুবিশাল রেঞ্জ নিয়ে, এই সুবিশাল অংশ নিয়ে যখন আমরা কথা বলতে চাই, একই সঙ্গে আসলে আমরা এই মহাবিশ্বের সবকিছু নিয়ে কথা বলতে পারি না, জড়জগতের সবকিছু নিয়ে কথা বলতে পারি না। সেই কারণে আমরা হচ্ছে সবসময় কোনো একটি অংশ বেছে নেই যে আমরা এই ক্ষেত্রে এইটুকু নিয়ে কথা বলবো। এখন যে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে আমরা যেই অংশটুকু বেছে নেই বা যেই অংশটুকুকে বিবেচনা করি সেটি হচ্ছে আমাদের সিস্টেম। যেমন তোমরা এখানে এই ব্যাচে ভর্তি হয়েছো কতজন? তোমরা ভর্তি হয়েছো প্রায় 300-র কাছাকাছি শিক্ষার্থী। সেই 300 জনের সবাইকে নিয়ে কিন্তু আমার এই ক্লাসটি নয়। কাদের নিয়ে ক্লাস? এর মধ্যে আবার সিস্টেম রয়েছে, এর মধ্যে আবার শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে যারা শুধুমাত্র বিজ্ঞান বিভাগে, অর্থাৎ যাদের পদার্থবিজ্ঞান বিষয়টি রয়েছে তাদের জন্য এই ক্লাস। এখন পদার্থবিজ্ঞান বিষয়েরও আবার সবার জন্য কিন্তু এই ক্লাসটি নয়। এই ক্লাসটি রুটিন অনুসারে এই ক্লাসটি হচ্ছে বি সেকশনের জন্য, খ শাখার জন্য। অর্থাৎ দেখো, বৃহত্তর অর্থে তোমরা কিন্তু 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে অনেকজন। তাদের মধ্যে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি অংশ, তাদের মধ্যে আবার বি শাখার যে শিক্ষার্থীরা আছো, অর্থাৎ বি সেকশনে যারা আছো, তারা আবার সেই অংশেরও অংশ। ঠিক আছে? তাদের মধ্যে আবার এই জুমের এই অনলাইন ক্লাসে লাইভে যারা যুক্ত হয়েছে তারা আবার সেই অংশের অংশ।
ঠিক আছে, তাহলে তোমাদের এই যে এই বিশাল অংশের মধ্যে খুব ক্ষুদ্র একটা অংশকে আমি আলাদা করে নিয়ে আসলাম, বা ক্ষুদ্র একটি অংশ তোমরা ক্লাসে যোগদান করলে। এখন আমার ক্লাসের সিস্টেম হচ্ছে তোমরা এই মুহূর্তে জুমে যারা যোগদান করেছো শুধুমাত্র তারা, তোমার ব্যাচের বাকিরা না। এইটুকু হচ্ছে আমার সিস্টেম। ঠিক আছে, একইভাবে কোনো একটি পরীক্ষা নিরীক্ষা করার সময় সারা দুনিয়া অনেক কিছু থাকতে পারে, সেই অনেক কিছুর মধ্যে যেই অংশটুকু আমি আলাদা করে নিচ্ছি কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য, সেই সুনির্দিষ্ট অংশটুকুকে আমরা বলি সিস্টেম। ঠিক আছে, এখন এই সিস্টেমের আগে আবার আরেকটি বিশেষণ আছে, কি বলা হয়েছে? বলা হয়েছে তাপ গতীয় সিস্টেম। অর্থাৎ আমি সারা জড়জগতের বা মহাবিশ্বের এমন একটি অংশকে আলাদা করে নেব, কোন অংশকে আলাদা করে নেব? এমন একটি অংশকে আলাদা করে নেব যেই অংশটুকু আবার তাপ গতিবিদ্যা সংক্রান্ত। ঠিক আছে, তাপগতি সংক্রান্ত। তাহলে কি বলি, এই যে এখানে আমরা একটু উদাহরণটি দেখে নিই। এখানে বলা হয়েছে যে তাপগতীয় সিস্টেম বা তাপগতীয় ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? তাপগতীয় সিস্টেম বলতে তল কিংবা বেষ্টনী দ্বারা, অর্থাৎ একটি আবদ্ধ অংশ, নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকবে। তাহলে কি থাকবে? আমাদের একটি আবদ্ধ এলাকা থাকবে, সেখানে নির্দিষ্ট পরিমাণ বস্তু থাকবে। এই যে আবদ্ধ এলাকায় আবদ্ধ কিছু বস্তু, এদের সঙ্গে আমরা আবার বিভিন্ন তাপগতীয় আদান প্রদান করব। আমরা হয়তো তাপের আদান প্রদান করতে পারি, তাপমাত্রার আদান প্রদান করতে পারি ইত্যাদি। তাপগতি সংক্রান্ত যে বিভিন্ন রাশি, এদের আদান প্রদান বা এদের পরিবর্তন ঘটাবো যখন হবে, তখন আমরা তাকে বলবো তাপ গতীয় সিস্টেম। ঠিক আছে, যেমন পিস্টন যুক্ত সিলিন্ডারে আবদ্ধ গ্যাস। পিস্টন কি জিনিস? তোমরা সবাই সিরিঞ্জ দেখেছো, যেটা দিয়ে ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশনের যে সিরিঞ্জটা, এটা হচ্ছে একটা পিস্টন ব্যবস্থা। এখানে একটা সিলিন্ডারের মতো অংশ থাকে, তার ভেতরে একটু ফাঁকা জায়গা থাকে। ফাঁকা যে আয়তনটা, সেটা আবার ওই ইনজেকশনের হ্যান্ডেলটা এগিয়ে বা পিছিয়ে এনে কিন্তু তার আয়তন কম বা বেশি করা যায়, চাপ কম বা বেশি করা যায়। এই সিস্টেমটার নাম হচ্ছে পিস্টন। ঠিক আছে, তাহলে পিস্টন যুক্ত সিলিন্ডারে আবদ্ধ যে গ্যাস, এটা একটা সিস্টেম। বেলুনের ভেতরে যে গ্যাস আটকা পড়ে আছে, বা একটা বাক্সের মধ্যে যে গ্যাস আটকা পড়ে আছে বা বাতাস আটকা পড়ে আছে, সেটা একটা সিস্টেম। ঠিক আছে, তাহলে এখন খালি সিস্টেম তো দুনিয়াতে থাকে না, সিস্টেমের আশেপাশেও কিছু না কিছু থাকে। এই যে এখানে যেখানে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে আমার সামনে একটি লাইট আছে, মাথার উপরে ফ্যান ঘুরছে, আশেপাশে টেবিল চেয়ার আছে। এখন আমি যদি সিস্টেম হয়ে থাকি, তাহলে তার আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে কোন একটা সিস্টেম বহির্ভূত, সিস্টেমের আশেপাশে যা কিছু আছে সেটা হচ্ছে তার পরিপার্শ্ব। মনে করো তুমি হচ্ছে একটা বেলুনের মধ্যে বাতাস ভরে বেলুনটাকে ঝুলিয়ে রাখলে দড়ি দিয়ে ছাদ থেকে, কোথায়? ঘরের মধ্যে। তাহলে এই যে ঘরের চারপাশে যা যা আছে সেটা হবে ওই বেলুনটার পরিপার্শ্ব, এরকম। ঠিক আছে, তাহলে কোন একটা, এখন আমরা যদি একটু কড়াকড়ি ভাবে পদার্থবিজ্ঞানের ভাষায় বলি, কোন নির্দিষ্ট সিস্টেমের সাথে শক্তি বিনিময়ে সক্ষম যে কোনো সিস্টেমকে হচ্ছে ওই সিস্টেমের পরিপার্শ্ব বলে। তাহলে আমরা কি বুঝলাম? পরিপার্শ্বও কিন্তু আরেকটা আরো বড় একটা সিস্টেম। আমি কোথায় আছি? আমি ঘরের মধ্যে আছি। ঘরের মধ্যে আমার যদি ঠান্ডা লাগে, তার মানে কি? আমার গা থেকে তাপ বের হয়ে যাচ্ছে, তার মানে ঘরের বাতাসের সাথে আমি তাপের আদান প্রদান করতে পারি না। সে কারণে একটা সিস্টেম আবার যার সাথে তাপ আদান প্রদান করে, আরো বড় একটা সিস্টেম, সেই বড়টাকে বলে হচ্ছে পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে কোন একটা সিস্টেম কি করতে পারে? একটা সিস্টেম হচ্ছে যান্ত্রিক কাজ সম্পাদন করতে পারে, বা তাপ প্রবাহের মাধ্যমে আবার পরিপার্শ্বের সাথে শক্তির বিনিময় করতে পারে, আদান প্রদান করতে পারে। শক্তি কিন্তু যেতেও পারে, আসতেও পারে। ঠিক আছে, এগুলি আমরা যখন আরো পরবর্তীতে উদাহরণ দেখবো, আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা হচ্ছে যেই অংশটুকু খুবই মানে পুরো বিশ্বজগতের খুব ক্ষুদ্র একটি অংশকে আমরা আলাদা করে নিচ্ছি হিসাব করার জন্য, সেই আলাদা করে নেওয়া অংশটিকে আমরা বলছি সিস্টেম। সেই সিস্টেমের সাথে যদি তাপগতির কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ তাপ, তাপমাত্রা ইত্যাদি নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন সেটির নাম হয়ে যাবে তাপগতীয় সিস্টেম। আর সিস্টেমের আশেপাশে যা আছে, সিস্টেমের চারপাশে ঘিরে যা আছে, যেটা আবার তার সাথে শক্তির বিনিময় বা ভরের বিনিময় ইত্যাদি কোন একটি বিনিময় করতে পারে, সেটির নাম হচ্ছে পরিপার্শ্ব, ওই সিস্টেমটির পরিপার্শ্ব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে এতক্ষণ যেটুকু শিখে আসলাম, এর ভিত্তিতে আমরা আবার তাপগতীয় সিস্টেমের বিভিন্ন ধরনের প্রকারভেদ পেয়ে থাকি। একটি সিস্টেমকে বলা হয়ে থাকে হচ্ছে উন্মুক্ত সিস্টেম। একটু আগে আমরা কি বলেছি? সিস্টেমে কিন্তু কি থাকে? প্রথমে একটি আবদ্ধ অঞ্চল থাকে, তার মধ্যে কোনো একটি বস্তু থাকে, অর্থাৎ যে বস্তুটি থাকে, ধরো যদি গ্যাস থাকে, গ্যাসের একটি ভর আছে। যদি তরল পদার্থ থেকে থাকে, তরলের একটি ভর আছে। যদি কঠিন পদার্থ থেকে থাকে, তারও একটি ভর আছে। কঠিন, তরল, বায়বীয় যাই থাকুক না কেন, তার যেই বস্তু আমি রাখবো বস্তু মাত্রেরই ভর আছে। আবার এখানে যদি তাপের আদান প্রদান হয় বা
তাপ আসলে ঘুরে ফিরে এক প্রকার শক্তি, তাহলে শক্তি আদান প্রদান হতে পারে। এখন যেই সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে বলে হচ্ছে উন্মুক্ত সিস্টেম। কেমন হতে পারে উন্মুক্ত সিস্টেম, আমরা একটু এঁকে দেখি। এখানে মনে করো এই যে এটি হচ্ছে কি আঁকলাম, এটি হচ্ছে একটি পাতিল, ঠিক আছে। পাতিলের নিচে কি আছে, পাতিলের নিচে হচ্ছে আমি একটি চুলা দিলাম। খালি চুলা দিলেই হবে না, এই যে চুলার উপরে পাতিলকে বসালাম, ঠিক আছে। বসানোর পরে কি করলাম, বসানোর পরে চুলায় আগুন জ্বালিয়ে দিলাম। এখন পাতিল আমি খালি রাখবো না, পাতিলের মধ্যে আমি কোন একটা কিছু দিলাম, ধরো ভাত রান্নার জন্য হোক বা চায়ের পানি বসানো হোক, যা কিছু হোক কিছু একটা দিলাম, ঠিক আছে। এই যে দিলাম, তাহলে এই যে এই পাতিলটা হচ্ছে এখন আমার সিস্টেম, ঠিক আছে। সিস্টেমের মধ্যে কি আছে, এর মধ্যে আমি হচ্ছে চা বানানোর জন্য পানি গরম করতে দিয়েছি। তাহলে এই যে সিস্টেমের মধ্যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে আমার ভর, ঠিক আছে। এই যে এই পানিগুলো যে আছে সেগুলো হচ্ছে ভর। আর এই যে তলায় হচ্ছে এই পরিপার্শ্ব থেকে আমি আবার এর মধ্যে তাপ দিলাম, তাপের উৎস আছে একটা। তাহলে এই যে আমার মূল সিস্টেম কোনটুক, মূল সিস্টেম তো আমার এই পাতিলটা, ক্লিয়ার। এখন এখানে যদি আমি তাপ দেওয়া শুরু করি তাহলে কি হবে, এটা আস্তে আস্তে গরম হবে, এটা ধীরে ধীরে গরম হতে থাকবে, অর্থাৎ উত্তপ্ত হতে থাকবে। অর্থাৎ সে হচ্ছে দেখো সিস্টেমের সাথে শক্তি বিনিময় করছে। এখন শক্তি বিনিময় আমি যদি গরম করতেই থাকি তখন কি হবে, একটু পরে আমি দেখব যে পানি এখানে ফুটতে আরম্ভ করেছে এবং এখান থেকে হচ্ছে বাষ্প হয়ে উড়েও যাচ্ছে। আমি তো উপরে কোনো ঢাকনা দিই নাই, আমি যেহেতু পাতিলের উপর কোনো ঢাকনা দিই না, আমি একটু পরে দেখবো যে এখানে বাষ্প হয়ে আমি যে ভরগুলো দিয়েছিলাম সেই ভর উড়ে চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, দেখো, কারণ এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে শক্তির বিনিময় হয়েছে, এখানে আবার ভরের বিনিময় হয়েছে, যেহেতু খোলা। এখন আমি যদি দেখি যে আমার দরকার ছিল 1 কাপ, আমার পানি উড়ে গেছে আধা কাপ, সেটা দিয়ে আমি কি চা বানাতে পারবো, আমি তো পারবো না। আমি যখন দেখবো যে পানি উড়ে উড়ে যাচ্ছে, আমি দেখা যাবে বাইরে থেকে আবার 1 মগ পানি এনে ঢেলে দিয়ে অপেক্ষা করবো যে এটুকু এবার গরম হোক, এবার পুরোটুকু বাষ্পীভূত হওয়ার আগেই আমি চা খাবো। এই যে আমি বাইরে থেকে দেখো ভর কমেও যেতে পারে, বাইরে থেকে আমি পানি এনে ঢেলেও দিতে পারি, অর্থাৎ এর ভর কিন্তু হ্রাস বৃদ্ধি দুটোই হতে পারে, অর্থাৎ বিনিময় হতে পারে। তখন যেখানে এই ঘটনাটা ঘটা সম্ভব, দেখো পরিবেশের সাথে এই যে ভরেরও আদান প্রদান হচ্ছে, শক্তিরও আদান প্রদান হচ্ছে, এটার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে। এখন আরেক ধরনের সিস্টেম হতে পারে যেটার নাম হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমটা কেমন, বদ্ধ সিস্টেমটা হচ্ছে এখানে কি বললো, এই যে এখানে যে ছবিটা আছে সেটা দিয়েই যদি আমরা বোঝার চেষ্টা করি। এখন মনে করো এই যে আগের বারে তো আমার শিক্ষা হয়ে গেছে, কি শিক্ষা হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে যে যদি ঢাকনা না দেই আমার পানি হচ্ছে উড়ে যায়। সে কারণে আমি এবার আগের বার থেকে চালাক হয়ে গেছি, যেহেতু চালাক হয়ে গেছি এবার আমি হচ্ছে একটা ঢাকনা নিয়ে আসলাম, আমি হচ্ছে এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে কি হলো, এবং ঢাকনাটা একদম টাইট করে এখানে এবং এখানে আটকানো, প্রেসার কুকারের মতো। এখন দেখো ঢাকনা দেবার পরে আমি কিন্তু বাইরে থেকে তাপ দিতে পারবো, তার মানে এই যে শক্তি দিলে এখন আমার ভেতরে পানি গরম হবে না, তার মানে এটা কিন্তু পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারে, কিন্তু এবার কিন্তু আর ভর বিনিময় করতে পারছে না, এখান থেকে পানি বের হবেও না। আমি যদি চাই যে বাইরে থেকে আরো 1 মগ পানি দেবো, ঢাকনা না খুলে কিন্তু আমি আর দিতে পারবো না, পারবো, পারবো না। তাহলে এই যে এখানে কিন্তু ভর বৃদ্ধির আর কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ এটা ভর বিনিময় করতে পারে না, কিন্তু শক্তি বিনিময় করতে পারে। এই যে এখানে তাপ শক্তি দেওয়া হচ্ছে, এটা গরম হতে পারে, ঠান্ডা হতে পারে, ঠিক আছে। তাহলে যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে, এরকম বন্ধ একটা পাতিল, ওই যে বিরিয়ানি রান্নার সময় অনেক সময় দেখা যায় যে উপরে ঢাকনাটা চারদিকে আটা দিয়ে বন্ধ করে দেয়, যতক্ষণ সেটা খোলা না হবে ততক্ষণ তুমি আর চাল ডাল কিছু দিতেও পারবা না, বের করেও নিতে পারবা না। এটা হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। নিচে কিন্তু তাপ দিতে পারবে, অর্থাৎ সেটা শক্তি বিনিময় করতে পারবে, শক্তির আদান প্রদান করতে পারবে, গরম হতে পারবে, ঠান্ডা হতে পারবে, কিন্তু ভরের পরিমাণ শুরুতে যা ছিল তাই থাকবে, কারণ এটা বন্ধ, ঠিক আছে। সে কারণে এটাকে আমরা বলছি বদ্ধ সিস্টেম বা
ক্লোজ সিস্টেম। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে দুই রকম সিস্টেম চিনলাম, একটা নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, আরেকটা নাম হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। এই তিনটির বাইরে আরেক রকম সিস্টেম রয়েছে যেটা নাম হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম, যেটা পরিবেশের সাথে ভর বিনিময় করে না, শক্তিও বিনিময় করে না। আমরা অনেক সময় যে চা গরম রাখার জন্য ফ্লাক্স ব্যবহার করি, থার্মোফ্লাক্স, ওর মধ্যে আমরা যদি একবার চা ঢেলে টাইট করে বন্ধ করে দেই, বন্ধ থাকা অবস্থায় সেখানে কিন্তু বাইরে থেকে চা ঢোকানো সম্ভব না, বের করে নেওয়া সম্ভব না, অর্থাৎ সেখানে ভর বিনিময় সম্ভব না। আবার থার্মোফ্লাক্সে এমন একটি ব্যবস্থাই করা থাকে যাতে সেখানে যা রাখা হয় তার তাপমাত্রা কোনো হেরফের না হয়, অর্থাৎ গরম ঠান্ডা কিছু না হয়ে যায়, গরম জিনিস গরমই থাকে, ঠান্ডা জিনিস ঠান্ডাই থাকে, অর্থাৎ তার তাপের আদান প্রদান হয় না। তাহলে এরকম একটা সিস্টেমকে আমরা বলবো হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, যেখান থেকে ভরও কম বেশি হতে পারে না, শক্তিও কম বেশি হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি কি পেলাম? আমরা হচ্ছে তাপগতীয় সিস্টেমের বিভিন্ন প্রকারভেদ জানলাম। আমরা জানলাম যে উন্মুক্ত সিস্টেম বলতে আমরা কি বুঝি, বদ্ধ সিস্টেম বলতে আমরা কি বুঝি, এবং বিচ্ছিন্ন সিস্টেম বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক কাকে বলে, তাপগতীয় প্রক্রিয়া কাকে বলে। দেখো, এই যে সকল ভৌত রাশির মান হচ্ছে কোন একটা সিস্টেমের অবস্থা নির্ধারণ করে সেগুলোকে হচ্ছে সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্ক বা অবস্থা পরিবর্তী বলে, ইংরেজিতে বলা হয় থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস অথবা সিস্টেম ভ্যারিয়েবলস। ঠিক আছে, এখন কি রকম ভ্যারিয়েবল হতে পারে, যেমন মনে করো তুমি ফুটবল খেলা দেখতে গিয়েছো, ফুটবল খেলায় তুমি কি আশা করো? ফুটবল খেলায় গোল হবে, ফুটবল খেলায় অফসাইড হবে, ফুটবল খেলায় হলুদ কার্ড কিংবা লাল কার্ড থাকবে, ফুটবল খেলায় কর্নার কিক হবে, ফুটবল খেলায় ফ্রি কিক থাকবে, এগুলোই তো আশা করো, কিংবা ফাউল হবে, কিংবা পেনাল্টি কিক হবে, যদি খেলার কোনো ফলাফল না হয় শেষমেশ টাই ব্রেকার হবে। ঠিক আছে, এখন তুমি যদি ফুটবল খেলা দেখতে না গিয়ে তুমি ধরো তুমি হচ্ছে ক্রিকেট খেলা দেখতে আসছো, ক্রিকেট খেলায় তুমি কি আশা করো? ক্রিকেট খেলায় তুমি আশা করো যে ব্যাটার থাকবে এবং বোলার থাকবে, তুমি আশা করো যে সেখানে রান হবে, তুমি আশা করো সেখানে ওভার থাকবে, হোয়াইট বল থাকবে, নো বল থাকবে, আউট থাকবে, চার ছক্কা থাকবে, এগুলি থাকবে। দেখো, ফুটবলও খেলা, ক্রিকেটও খেলা, কিন্তু ফুটবলের ক্ষেত্রে আমরা যেগুলো চাচ্ছি আর ক্রিকেটের খেলায় যেগুলো চাচ্ছি দুটা সম্পূর্ণ আলাদা না? ফুটবল খেলায় কেউ কেউ এসে কি জিজ্ঞাসা করে যে ভাই আজকের ফুটবল ম্যাচে রান কত হয়েছে? করে? করে না। কেন করে না? কারণ ফুটবলের সাথে রানের কোনো সম্পর্ক নেই। ফুটবল আমরা মাপ কি দিয়ে? ফুটবল মাপি কয়টা গোল হলো সেটা দিয়ে, তাই না? আবার একইভাবে ক্রিকেট খেলায় এসে ক্রিকেট খেলা দেখার সময় কেউ কি বলে ভাই সেকেন্ড ইনিংসে কয়টা গোল হয়েছে? বলে না। ক্রিকেট খেলায় এসে কেউ কি জিজ্ঞাসা করে যে আজকের ম্যাচে হচ্ছে কয়টা হলুদ কার্ড দেখানো হলো, কিংবা আজকের ম্যাচে হচ্ছে কয়টা কর্নার কিক হলো? ক্রিকেটে কর্নার কিক নাই। ক্রিকেটে ওয়াইড হতে পারে, নো বল হতে পারে, বাই রান হতে পারে, লেগ বাই হতে পারে, এলবিডব্লিউ হতে পারে, কিন্তু ক্রিকেটে কর্নার কিক হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে বিভিন্ন সিস্টেমে, ফুটবলের সিস্টেমে আমরা এক ধরনের জিনিস নিয়ে কথা বলি, ক্রিকেটের সিস্টেমে আমরা কিন্তু আরেক ধরনের জিনিস নিয়ে কথা বলি। এখন এবার আসা হচ্ছে পদার্থবিজ্ঞানে, যে সকল ভৌত রাশির মান কোন একটা সিস্টেমের অবস্থা নির্ধারণ করে সেগুলোকে ওই সিস্টেমের তাপগতীয় স্থানাঙ্ক বা সিস্টেম ভ্যারিয়েবল বলে। যদি তাপগতীয় প্রক্রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস হবে বা তাপগতীয় স্থানাঙ্ক হবে। ঠিক আছে, যেমন ফুটবলের কোঅর্ডিনেট হচ্ছে গোল, ক্রিকেটের কোঅর্ডিনেট হচ্ছে রান অথবা উইকেট, এরকম। ঠিক আছে, যেটাকে আমরা যেটা দিয়ে মাপি। তাহলে এই যে দেখো, আমরা যদি সিলিন্ডারে আবদ্ধ একটা গ্যাসের কথা বলি, সিলিন্ডারে আবদ্ধ যে গ্যাসটা আছে সেটা হচ্ছে সিস্টেম। এখন গ্যাসের অবস্থা প্রকাশের জন্য আমরা কি কি চাই সেটা আমরা হচ্ছে প্রথম পত্রের সর্বশেষ যে অধ্যায়, অর্থাৎ তাপ ও গ্যাস সংক্রান্ত যে অধ্যায়টি আছে সেখানে আমরা এগুলো ইতিমধ্যে পড়ে এসেছি যে একটা গ্যাসের অবস্থার জন্য আমাদের চাপ লাগে, আয়তন লাগে, পরম তাপমাত্রা লাগে। তাহলে আমরা কি করলাম? চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, আয়তনকে আমরা বি দ্বারা প্রকাশ করি, পরম তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। এই যে পি, ভি এবং টি, এই তিনটি রাশিকে আমরা তাপ গতীয় স্থানাঙ্ক নামে চিনে থাকি। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো, এবার আবার তাপগতীয় প্রক্রিয়া তাহলে কি? কোন সিস্টেমে যেই পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হয় সেই পরিবর্তনকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলছি। ঠিক আছে, পরিবর্তন কিন্তু অনেক কিছুরই হতে পারে, কিন্তু আমরা কোনটাকে হিসাবে নিব?
শুধুমাত্র তাপগতীয় স্থানাঙ্কের যে কোনো একটা যখন পরিবর্তন হবে তখন আমরা বলবো যে সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। অর্থাৎ পি এর পরিবর্তন হবে অথবা ভি এর পরিবর্তন হবে অথবা টি এর পরিবর্তন হবে, বা এদের যে কোনো এক বা একাধিক রাশির যখন পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো তাপগতীয় প্রক্রিয়া। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যেই প্রক্রিয়ায় পি এর, ভি এর বা টি এর বা এদের যে অন্তত যে কোনো একজনের পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি তাপগতীয় প্রক্রিয়া বা থার্মোডাইনামিক প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো থার্মোডাইনামিক প্রসেস বা তাপগতীয় প্রক্রিয়া বলতে আমরা কি বুঝলাম। বইয়ের ভাষায় বলতে গেলে যে কোনো সিস্টেমে, অর্থাৎ সিস্টেম মানে এখানে অবশ্যই তাপগতীয় প্রক্রিয়া, কোন সিস্টেমে যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হয়, অর্থাৎ পি অথবা ভি অথবা টি এর পরিবর্তন হয়, সেই পরিবর্তনের নাম হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। যার কারণে এই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া, ইংরেজিতে বলা হয় থার্মোডাইনামিক প্রসেস। ক্লিয়ার? তাহলে এই তাপগতীয় প্রক্রিয়া আবার বিভিন্ন ধরনের হতে পারে। আমরা কয়েক ধরনের তাপগতীয় রাশিমালা দেখে আসছি না, পি আছে, ভি আছে, টি আছে। তাহলে এদের এক একজনের কারণে পরিবর্তনটাও এক এক রকম হবে। তাহলে আমরা একটু দেখে আসি। একটা পরিবর্তনের নাম হচ্ছে সমচাপ পরিবর্তন, ইংরেজিতে একে বলা হচ্ছে আইসোবারিক চেঞ্জ। এই যে নাম থেকেই কিন্তু আমি বুঝতে পারছি, ঠিক আছে, নাম দেখেই কিন্তু চিনতে পারছি এখানে কি বলা হচ্ছে সমচাপ, অর্থাৎ এটা এমন একটা পরিবর্তন যেখানে চাপের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ চাপকে ঠিক রেখে, চাপকে ধ্রুব রেখে বাকিগুলোর পরিবর্তন হবে। এটার নাম হচ্ছে সমচাপ পরিবর্তন। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে সম আয়তন পরিবর্তন বা আইসোকোরিক চেঞ্জ বা আইসোকোরিক প্রসেস। ঠিক আছে, এটা কেমন? এটাও কিন্তু আমি নাম দেখেই চিনতে পারছি। সম আয়তন মানে হচ্ছে আয়তন সমান থাকবে, অর্থাৎ আয়তন পরিবর্তন হবে না। যদি আয়তন পরিবর্তন না হয় তার মানে আয়তনকে ঠিক রেখে বাকি যেগুলো আছে তাপমাত্রা কিংবা চাপ এগুলি পরিবর্তন হবে। ঠিক আছে, এরপরে আরেকটা পরিবর্তন আছে সেটার নাম হচ্ছে সমষ্ণ পরিবর্তন, অর্থাৎ এখানে উষ্ণতা পরিবর্তন হবে না, উষ্ণতা সমান থাকবে। উষ্ণতা মানে কি? তাপমাত্রা ঠিক থাকবে। ইংরেজিতে একে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। ঠিক আছে, তাহলে আইসোথার্মাল চেঞ্জ অথবা সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? উষ্ণতা বা তাপমাত্রা ফিক্স থাকবে, তাপমাত্রা শুরুতে যা ছিল তাই থাকবে সারাক্ষণ। যদি শুরুতে দেখো যে 10°C আছে, মাঝেও 10°C, শেষেও 10°C, কখনোই তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তখন সেই পরিবর্তনকে আমরা বলবো সমষ্ণ পরিবর্তন বা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে আরেকটা আছে সেটার নাম হচ্ছে রুদ্ধ তাপীয় পরিবর্তন, অর্থাৎ তাপকে রুদ্ধ করে রাখা হয়, তাপকে বন্ধ করে রাখা হয়। তাপকে বন্ধ করে রাখার অর্থ কি? তাপকে আমি বেরোতেও দিব না, ঢুকতেও দিব না। এখন একটা জিনিসকে তুমি যখন বেরোতেও দিবা না, ঢুকতেও দিবা না, তার মানে কি? তার মানে সেটার পরিমাণ ফিক্সড, সেটার পরিমাণ ধ্রুব। তার মানে যেখানে তাপের কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলছি রুদ্ধ তাপীয় পরিবর্তন, ইংরেজিতে এটার নাম হচ্ছে এডিয়াবেটিক চেঞ্জ। ক্লিয়ার? তাহলে কি পেলাম? আমরা পেলাম যে বিভিন্ন ধরনের, একটা হচ্ছে সমচাপ পরিবর্তন বা সমচাপ প্রক্রিয়া, দ্যাট ইজ আইসোবারিক চেঞ্জ অর আইসোবারিক প্রসেস। একটা হচ্ছে সম আয়তন পরিবর্তন বা সম আয়তন প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে আইসোকোরিক চেঞ্জ অথবা আইসোকোরিক প্রসেস। এরপর হচ্ছে সমষ্ণ পরিবর্তন, যেখানে তাপমাত্রা স্থির থাকে, সেটা ইংরেজি নাম হচ্ছে আইসোথার্মাল চেঞ্জ অথবা আইসোথার্মাল প্রসেস। আর সর্বশেষটি হচ্ছে রুদ্ধ তাপীয় পরিবর্তন, যেখানে তাপের কোনো আদান প্রদান ঘটে না, সেটার ইংরেজি নামটি হচ্ছে এডিয়াবেটিক চেঞ্জ অর এডিয়াবেটিক প্রসেস। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া কেমন হয় এবং কি শর্তে হয় সেটি জানলাম। এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই যে বিভিন্ন ধরনের তাপগতীয় প্রক্রিয়া, সেখানে কৃত কাজের একটি রাশিমালা আছে, সেটি আমরা একটু দেখে নেব। এখন কৃত কাজটি কোথায় হবে? এই যে তাপগতিবিদ্যা সংক্রান্ত আলোচনায় আমাদের সবচেয়ে প্রিয় যে উদাহরণ সেটি হচ্ছে একটি পিস্টন। এখন পিস্টন কেমন? পিস্টন অর্থ হচ্ছে এরকম একটি একমুখ খোলা সিলিন্ডার। দেখো এটি হচ্ছে একটি সিলিন্ডার, সিলিন্ডারের এক পাশ হচ্ছে খোলা। সিলিন্ডার হচ্ছে একটি ড্রামের মতো জিনিস, একটি গ্লাসের মতো জিনিস। গ্লাস কেমন হয়? গ্লাসের একটা তলা থাকে, সাইড থাকে, নিচেরটা বন্ধ এবং উপরের অংশটা হচ্ছে খোলা। একটা গ্লাস হচ্ছে একদম একটা পিস্টনের সিলিন্ডারের মতো দেখতে। ঠিক আছে, এই যে খোলা অংশটা, এই খোলা অংশটা আমরা আবার একটা ঢাকনা ব্যবহার করি। সেই ঢাকনাটা একটা হ্যান্ডেল থাকে, ঢাকনাটা দেখতে হচ্ছে এরকম, যেটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যায় এবং সেটা আবার টাইট করে লাগে, যে এই মাথা এবং এই মাথা কিন্তু একদম
টাইট করে লাগানো, অর্থাৎ এই ঢাকনাটা যে যখন বন্ধ করি এখান থেকে কিন্তু আর কোনো কিছু বের হতে বা ঢুকতে পারে না। যেটা করা যায়, এই ঢাকনাটা আমরা এখানে বিভিন্ন অবস্থানে সরাতে পারি। এখানে যখন সরাই তখন ভিতরের আয়তন এতখানি, এখানে যখন সরাই তখন ভিতরের আয়তন হচ্ছে এতটুকু। অর্থাৎ এই যে পিস্টনের সিলিন্ডারের মধ্যে যে পিস্টন নামে ঢাকনাটা আনা হলো, এই পিস্টনের কাজ হচ্ছে সিলিন্ডারের ভেতরের চাপ এবং আয়তনকে নিয়ন্ত্রণ করা। এই যে এটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো, আয়তন বৃদ্ধি পাবে, আবার চাপ হয়তো কমে যাবে। এটা যখন ঠেসে ধরে এখানে নিয়ে আসবো, এই যে আয়তন কমে গেল, তার মানে তখন আবার চাপ বেড়ে যাবে, এরকম। ক্লিয়ার? তাহলে এখন মনে করো এই যে প্রথমে এই অবস্থানে ছিল, এখন এই অবস্থানে আসলো। ঠিক আছে, আমরা একটু মার্ক করে নেই যে শুরু কোথায় শেষ কোথায়। তাহলে শুরুতে আমরা কোথায় ছিলাম, আমরা যদি একটু দেখে নেই। এই যে শুরুতে আমাদের আয়তন ছিল এতটুকু, ঠিক আছে। এই যে শুরুতে আমাদের আয়তন ছিল হচ্ছে এতটুকু, এই পর্যন্ত। এরপরে আবার পিস্টনটা এই অবস্থান থেকে, এই যে এখানে পিস্টনের অবস্থান ছিল, এখন পিস্টন কোথায় চলে আসছে, এইখানে। তাহলে এই যে এই আয়তনটুকু বেশি চলে আসলো না, এইটুকুকে আমরা বললাম ডিভি, অর্থাৎ আয়তনের পরিবর্তন। ঠিক আছে, এটুকু হচ্ছে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, এখন এই যে পিস্টন যে এখান থেকে এখানে আসলো, এখানে তো অবশ্যই একটা বল প্রয়োগ বা কিছু করা হয়েছিল। আবার এই যে এইখানে পিস্টনের যে এই অংশটা, এই অংশের একটা ক্ষেত্রফল আছে। তাহলে এই যে বল এবং ক্ষেত্রফল, বল এবং ক্ষেত্রফল মিলিয়ে আমরা আসলে কি পাই, আমরা পাই চাপের রাশিমালা। এফ বাই এ হচ্ছে চাপের রাশিমালা। তাহলে আমরা এবার যদি একটু হিসাবপত্র দেখি, আর আরেকটা অংশ, এই যে পিস্টনটা যতটুকু সরে আসলো, মনে করো এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত, যদি আমরা সরণের হিসাবে দেখি, মনে করো এটাকে আমরা ডিএক্স দ্বারা প্রকাশ করলাম, যে পিস্টনটা এখান থেকে এখানে সরে আসছে, এই সরণের পরিমাণ হচ্ছে ডিএক্স পরিমাণ। ঠিক আছে, ডিএক্স হচ্ছে তার সরণের পরিমাণ। তাহলে এবার যদি আমরা একটু দেখে আসি হিসাবপত্র কিভাবে করব। এই যে কাজ মানে কি, কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ, বল এবং সরণের গুণফল। তাহলে এই যে এখানে বল প্রয়োগ করা হচ্ছিল, বা এটা ছেলে এদিকে চলে আসছে, তাহলে এসেও একটা পাল্টা বল প্রয়োগ করেছে। এখন এই যে বল এবং এই যে সরণ, বল এবং সরণের যে গুণফল, সেটাই হচ্ছে কাজ। এখন এই বলটাকে আমরা আবার কোত্থেকে পাবো, এটা যদি এফ বল প্রয়োগ করা হয়, এও তো পাল্টা এফ বলই প্রয়োগ করেছে, পিস্টনের বলও তো এফ। তাহলে সেই এফটা আবার আসলো কোত্থেকে, এ পরিমাণ ক্ষেত্রফলে। তাহলে এফ বাই এ যদি পি হয়ে থাকে, আমরা যদি একটু গুছিয়ে লিখি বা উল্টে পাল্টে লিখি, তাহলে এফ সমান সমান পি এ, অর্থাৎ চাপকে ক্ষেত্রফল দ্বারা গুণ করলে আমরা কিন্তু বলের রাশিমালা পাই। তাহলে এফ এর বদলে আমরা এখানে পি এ বসিয়ে দিতে পারি না? তাহলে এখানে আবার পেলাম পি, তার সাথে এ ইন্টু ডিএক্স। এই যে দেখো, এইটুকু হচ্ছে আমার এ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এটাকে যখন আমরা ডিএক্স দ্বারা গুণ করলাম, আমরা যদি একটু রং করে দেখে নেই, এই যে এখানে যে অংশটা আছে, ছোট্ট সিলিন্ডারের মতো যে অংশটা আছে, এই অংশটা যে আছে, এই যে এই অংশটা, এটাও তো একটা সিলিন্ডারের মতো অংশ। সিলিন্ডারের আয়তন আমরা কোথা থেকে পাই, সিলিন্ডারের যে কোনো এক প্রান্তের ক্ষেত্রফল আর তার উচ্চতা। ঠিক আছে, এই দেখো, এই যে ছোট সিলিন্ডারটাকে আমরা যে মার্ক করলাম, ছোট সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে ডিএক্স পরিমাণ, আর যে কোনো এক প্রান্তে তার ক্ষেত্রফল হচ্ছে এ পরিমাণ। তাহলে এই ক্ষেত্রফলকে আমরা যখন এই উচ্চতা দ্বারা গুণ করব, আমরা আসলে কি পাবো, আমরা পাবো হচ্ছে ডিভি পাবো। তাহলে এই যে দেখো, আমরা কি বললাম, প্রথমে এফ এর বদলে আমরা বসালাম হচ্ছে, এফ এর বদলে পি এ, আবার এই যে এ এবং ডিএক্স, এদেরকে গুণ করে আমরা পেলাম ডিভি। ঠিক আছে, ঠিক আছে। এই যে এফ কে ভেঙে আমরা এখানে কি পেলাম, এফ কে ভেঙে পেলাম হচ্ছে
পি ইন্টু এ। এফ কে ভেঙে আমরা এখানে পেলাম এইটা পি ইন্টু এ। আবার এখানে এ এবং ডিএক্স কে ভেঙে একসাথে করে আমরা পেলাম ডিবি। ঠিক আছে, তাহলে এটুকু যদি ঠিক থাকে আমরা পরের অংশ দেখি। তাহলে এই যে ডিবি মানে হচ্ছে এ ডিএক্স, একটু আগে আমরা যেটা বলছিলাম যে গ্যাসের আয়তনের ক্ষুদ্র প্রসারণ, অর্থাৎ এটি ডিবি কিন্তু আসলে একটা আয়তনের পরিবর্তন নির্দেশ করে। তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন যদি V1 থেকে V2 তে পরিবর্তন হয়, অর্থাৎ আমরা এখানে একটু মার্ক করি V1 কোথায় ছিল আর V2 কোথায় ছিল। এই যে মনে করো প্রথমে যেখানে ছিল আয়তন, প্রথমে কোথায় ছিল, প্রথমে ছিল এইখানে, মনে করো এই পর্যন্ত আয়তন হচ্ছে V1। ঠিক আছে, এই যে এই পর্যন্ত আয়তন হচ্ছে V1, আর এখন বৃদ্ধি পেয়ে যেটা হলো এটা হচ্ছে V2। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত V1, এই পর্যন্ত V2, তাহলে V2 আর V1 এর যে পার্থক্য এইটুকুই তো আমার ডিবি, তাই না? তাহলে এইটুকুই যদি আমার ডিবি হয় তাহলে আমি লিখতে পারি ডিডব্লিউ মানে হচ্ছে পি ইন্টু ডিবি, অর্থাৎ পি ইন্টু V2 মাইনাস V1। এটাই হচ্ছে আমার গ্যাস কর্তৃক মোট কৃত কাজ। ঠিক আছে, অর্থাৎ দেখো এই যে V2 মাইনাস V1 মানে কি, V2 মাইনাস V1 মানে হচ্ছে আসলে আয়তনের পরিবর্তন। পি মানে কি, পি মানে হচ্ছে চাপ। অর্থাৎ এই যে দেখো বাম পক্ষে আছে ডিডব্লিউ অর্থাৎ কাজের পরিমাণ, ডান পক্ষে আছে পি ইন্টু V2 মাইনাস V1 বা পিডিবি। যেভাবেই বলি না কেন, বাম পক্ষে আছে কাজ, ডান পক্ষে আছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। অর্থাৎ আমরা কি জানলাম, আমরা যদি চাপকে, গ্যাসের চাপকে যদি আমরা গ্যাসের আয়তনের পরিবর্তন দ্বারা গুণ করি আমরা কি পাবো, আমরা পাবো কাজের রাশিমালা। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমরা তাপগতীয় প্রক্রিয়া যে কৃত কাজ তার রাশিমালাটি দেখলাম। এবারে তাপগতীয় প্রক্রিয়া যে কৃত কাজ তার লেখচিত্রটি আমরা একটু দেখে নেব। এই যে এটার নাম হচ্ছে নির্দেশক চিত্র। এখানে কি থাকে, এখানে পিভি এর একটি লেখচিত্র থাকে। এই রৈখিক চিত্রকে আমরা বলে থাকি নির্দেশক চিত্র। এখানে কয়েকটা জিনিস আমাদের একটু খেয়াল করতে হবে, নির্দেশক চিত্রে আমরা কি কি ব্যবহার করে থাকি। নির্দেশক চিত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি, এক্স অক্ষে আমরা বসাই হচ্ছে আয়তন ভি কে, ঠিক আছে, এবং ওয়াই অক্ষে আমরা বসাই চাপ পি কে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে পিভি, এটার আরেকটা নাম হচ্ছে পিভি লেখচিত্র বা পিভি ডায়াগ্রাম। আমরা কিন্তু সাধারণত কোন একটি গ্রাফের নামকরণ করার সময় ওয়াই অক্ষে যেটি আছে সেটিকে আগে বলি, এক্স অক্ষে যা আছে সেটিকে পরে বলি। আমরা এর আগে যেরকম বেগ সময় লেখচিত্র বলতাম, বেগ সময় লেখচিত্র নাম দেখেই আমরা বুঝতে পারতাম ওয়াই অক্ষে আছে বেগ, এক্স অক্ষে আছে সময়। যেটা প্রথমে আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের নাম, যেটা পরে আছে সেটা হচ্ছে এক্স অক্ষের নাম। তাহলে এখানেও এই যে প্রথমে আমরা কাকে বলছি, প্রথমে আমরা ডাকছি পি কে। এই যে পিভি তে প্রথমে কি আছে, প্রথমে আছে পি। অর্থাৎ আমরা যখন পিভি লেখচিত্র বা পিভি ডায়াগ্রাম বলবো, পি যেহেতু সিরিয়াল আগে আসছে তার অর্থ পি আছে ওয়াই অক্ষে আর ভি আছে এক্স অক্ষে। ঠিক আছে, তাহলে এই যে গ্যাসের চাপ যদি আয়তনের সাথে পরিবর্তিত হয়, এবার আমরা একটু লেখচিত্রটা কেমন হবে দেখে আসি। এরকম কিছু একটা লেখচিত্র আমরা পাবো, যাই হোক পি এর সাথে বি এর কোন একটা পরিবর্তন হলো। এখন এই যে এর মাঝখানে তলায় যে অংশটা, এই ক্ষেত্রফলটা থেকে আমরা এর আগে এই যে পরিবর্তী বল দ্বারা কৃত কাজের রাশিমালা নির্ণয় করেছি যেভাবে, ঠিক সেভাবে আমরা হচ্ছে এর তলার অংশটা থেকে সবসময় কৃত কাজ পাবো। এই যে এটা হচ্ছে পি আর এইটুকু হচ্ছে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তাহলে এই পরিবর্তনের জন্য কৃত কাজের পরিমাণ হচ্ছে নির্দেশক চিত্রের এবিসিডির ক্ষেত্রে ক্ষেত্রফল। এই যে এই চিত্রের নিচে যে অংশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই এর কৃত কাজ নির্দেশ করবে। এমন কাজ কিন্তু আমরা আগেও করেছি। আমরা হচ্ছে বেগ সময় লেখচিত্রের তলার যে অংশটুকু, বেগ সময় লেখচিত্রের নিচের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল থেকে আমরা এর আগে স্মরণের রাশিমালা নির্ণয় করেছি, একই রকম প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে একটু ওই যে বিভিন্ন রকমের তাপগতীয় প্রক্রিয়ার কথা জেনে এসেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে কি কি ছিল, সমচাপ প্রক্রিয়া ছিল, সম আয়তন প্রক্রিয়া ছিল। সমচাপ প্রক্রিয়া কি জিনিস, যেই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে আমরা বলি সমচাপ প্রক্রিয়া। এখন সমচাপ প্রক্রিয়ার আমরা যদি একটু পিভি ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি,
আমাদের অবস্থাটি কেমন হবে আমরা একটু দেখার চেষ্টা করি। সমচাপ প্রক্রিয়া আমরা কি বলছি, সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না। তাহলে চাপ সবসময় একই রকম, অর্থাৎ এখানে মনে করো চাপ আমরা পেলাম এখানে, তাহলে একটু পরে ভি পরিবর্তিত হয়ে এখানে আসলেও চাপ এখানেই থাকবে, এখানে আসলেও চাপ এখানেই থাকবে, এখানে আসলেও চাপ এখানেই থাকবে। যেহেতু চাপের মান বাড়বেও না কমবেও না, শুরুতেই আমরা বলেছি যে সিস্টেমের চাপের কোনো পরিবর্তন যখন হয় না সেটার নামই সমচাপ প্রক্রিয়া। তাহলে এই শর্তটাকে যখন আমরা গ্রাফে প্লট করতে যাই আমরা দেখলাম যে আমরা এরকম একটা জিনিস পাচ্ছি। আমরা যদি এবার পুরো গ্রাফটা করে ফেলি আমাদের গ্রাফের চেহারা কেমন হবে, আমাদের গ্রাফের চেহারা হয়ে যাচ্ছে এরকম। কেমন হচ্ছে, এই যে এরকম একটা লাইন পাচ্ছি আমরা, ঠিক আছে। কেমন লাইন, এটা আবার এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে উল্টাটাও বলতে পারি, কোথাও যদি আমরা কখনো এক্স অক্ষের সমান্তরাল একটা পিভি লেখচিত্র পাই তার অর্থ সেটা অবশ্যই সমচাপ প্রক্রিয়ার লেখচিত্র। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা প্রক্রিয়া দেখে আসি, এই যে সম আয়তন প্রক্রিয়া। এখানে কি বলা হয়েছে, যে প্রক্রিয়ায় কোন সিস্টেমের আয়তন ধ্রুব রেখে, অর্থাৎ এবার আমরা হচ্ছে কি করছি, এবার আমরা আয়তনকে ফিক্স রাখছি, আয়তন ধ্রুব রেখে অন্য যে কোনো একটা কিছু পরিবর্তন করছি, তখন সেটার নাম হচ্ছে ধ্রুব আয়তন প্রক্রিয়া। এখন একটা প্রক্রিয়া যদি ধ্রুব আয়তন হয় তাহলে সেটা গ্রাফ কেমন হবে, আমরা একটু আগেই বলেছি যে আমাদের শর্ত হচ্ছে এবার আয়তন ফিক্স রাখতে হবে। মনে করো শুরুতে আমাদের আয়তন ছিল এই জায়গায়, তাহলে একটু পরেও আমাদের আয়তন থাকবে এই জায়গায়, একটু পরেও আমাদের আয়তন থাকবে একই, একটু পরেও আমাদের আয়তন থাকবে একই। এই যে ভি এর মান তো আমরা এদিকে কিংবা এদিকে গেলেই তো ভি এর মান পরিবর্তন হয়ে যাবে, সেটা তো আমরা করতে পারবো না। কেন, আমরা শুরুতেই শর্ত দিয়েছি যে আমাদের সম আয়তন প্রক্রিয়া আছে, তার মানে আমাদের আয়তন ধ্রুব থাকবে, ফিক্স থাকবে। তাহলে এই যে আমরা পেলাম, এটাকে যদি আমরা এখন এই গ্রাফটাকে যদি কমপ্লিট করি, আমরা এখন গ্রাফের চেহারা পাচ্ছি এইরকম। কেমন, ওয়াই অক্ষের সমান্তরাল, একদম খাড়া। অর্থাৎ এরকম ওয়াই অক্ষের সমান্তরাল কোন লেখচিত্র কখন আসবে, যদি সেটা সম আয়তন প্রক্রিয়া হয়। কিংবা আমরা উল্টা করেও বলতে পারি, আমরা যদি কখনো কোনো লেখচিত্র পাই, পিভি লেখচিত্র পাই যেখানে রেখাটা হচ্ছে একদম খাড়া, অর্থাৎ একদম ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে আমরা শুধুমাত্র ছবি দেখেই কনফার্ম হয়ে যেতে পারবো যে সেটা অবশ্যই একটা সম আয়তন প্রক্রিয়া হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের এই যে ক্লাস, এই ক্লাসের সময়টি শেষ। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে সুস্থ রাখো। ঠিক আছে?